দর্শক, বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলা চিত্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। বরাবরের মতো আমরা আজকেও একটি আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের করণীয়। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন হাসান মুকুল, ব্যুরো প্রধান, চট্টগ্রাম দৈনিক দিনকাল। তারপর রয়েছেন জাহাঙ্গীর আলম, ব্যুরো প্রধান, চট্টগ্রাম আজকের বিজনেস বাংলাদেশ। এবং তারপর রয়েছেন নাসির উদ্দিন রকি, স্টাফ রিপোর্টার, বাংলা ট্রিবিউন, চট্টগ্রাম। আপনাদের সবাইকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের প্রথমে হাসান মুকুলের কাছে একটু চলে যাব। আমরা জানতে চাইবো আপনি কতদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত এবং কিভাবে এই পেশায় আসার অনুপ্রেরণা পেয়েছিলেন? আসলে এই সাংবাদিকতা আসার অনুপ্রেরণা ছিল আজ থেকে দীর্ঘ প্রায় 30 বছর আগে। আমি 1986 সালে যখন এসএসসি পাশ করি, কলেজে ভর্তি হই, তখন ছাত্র সংগঠন করতাম। তো তখন মেল ছিল না, তখন ফ্যাক্স যেটা বলে ওটা ছিল না, হাতে লিখে প্রেস রিলিজটা, সংগঠনের নিউজটা দিতে হতো। তো ওই থেকে আমার আসলে সাংবাদিকতা শুরু, প্রেস রিলিজ লিখতাম। এরপরে আস্তে আস্তে পত্রিকায় যুক্ত হই। 87-88 সাল থেকে আমি আমার সাংবাদিকতা জীবন শুরু করি। তখন থেকে জাতীয় পত্রিকা, আমি লোকাল পত্রিকা কখনো ছিলাম না, জাতীয় পত্রিকা প্রথমে ক্রীড়া সাংবাদিকতা শুরু স্টেডিয়ামে, এরপরে শুরু আমার সাংবাদিকতার জীবন। জি, ধন্যবাদ। আমরা এবার চলে যাব জাহাঙ্গীর আলমের কাছে। জানতে চাইবো আপনার অভিজ্ঞতায় সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আসলে রিসেন্টলি অনেকগুলো ঘটনা আছে আমাদের, কিন্তু রিসেন্টলি আমি দুইটা ঘটনা বলবো। 2019-20 অর্থাৎ করোনাকালীন আমরা কঠিন মুহূর্তে সাংবাদিকতা করেছি। আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। মানুষ যখন ঘরে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঘরে থাকুন, এই স্লোগান নিয়ে দেশবাসী যখন দেশের আমরা কাজ করছিল, তখন আমরা ঘর থেকে বেরিয়ে সংবাদ সংগ্রহ করে অর্থাৎ দেশবাসীকে করোনার আক্রান্ত হচ্ছে, করোনায় মানুষের কী পরিমাণ অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ কিভাবে এই করোনা থেকে বেঁচে থাকবে, করোনা মোকাবিলা বেঁচে থাকবে, এই নিউজগুলো কভার করতে গিয়ে আমরা অনেকভাবে সকাল প্রতিনিয়ত আমাদের কোনো যে ঘরে বসে থাকার কোনো সুযোগ ছিল না। এই করোনা আক্রান্ত বিভিন্ন নিউজ কভার করতে গিয়ে আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ 18 দিনের মতো আমি বাসায় রেস্টে ছিলাম। দ্বিতীয় যে 26 জুলাই আন্দোলনে আমার সবচেয়ে বিভীষিকাময় দিন গেছে। প্রথম একটা মুরাদপুরের ঘটনায় অনেকভাবে আক্রান্ত হয়েছিলাম, যেখানে টিয়ার সেলের দোয়াই এবং বিভিন্ন গুলের ধাক্কি এবং দূরের উপর বিভিন্নভাবে পড়ে গিয়েছিলাম। নিউ মার্কেটের একটা ঘটনা ছিল, যেটা 4 তারিখের, এবং ওই চেরাকি পাহাড়ের একটা ঘটনা ছিল। এই বিভিন্ন এই ঘটনাগুলো আমরা পুলিশের সাথে এবং এই অর্থাৎ দুপক্ষ ত্রিপক্ষ যেই ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত আমরাই মনে করেন বিভিন্ন কারণে শিকার হতাম। অর্থাৎ এই যে গুলির মাধ্যমে আমরা শত্রুর পাশে থাকতাম, মায়ের উপর থাকতাম, দূরের উপর থাকতাম। একটা ভালো নিউজ জাতির জন্য, দর্শকের জন্য সংগ্রহ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছি। জি, ধন্যবাদ। আমরা এবার চলে যাব নাসির উদ্দিন রকির কাছে। জানতে চাইবো বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি দেখা যায়? সাংবাদিকতার ঝুঁকি এবং যেটা বলা হচ্ছে, আসলে সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ পেশা। এটা সেই শুরুর কাল থেকেই আমরা জেনে আসতেছি। আমরা যখন এই সংবাদপত্রে যখন পা দিই নাই, তো এর আগে থেকেই এই পেশাটাই হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ পেশা। আর যেটা বলা হচ্ছে ইনভেস্টিগেশন, যেটা জার্নালিজম, এই ইনভেস্টিগেশন জার্নালিজম প্রতিনিয়ত একটা ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হয়। হয়তো বা নিয়মের নানা কারণে, বিগত সরকারের সময়ে বিভিন্ন আইনের কারণে এই ইনভেস্টিগেশন জার্নালিজম অনেকটাই কমে গেছে। হয়তো এখন যে জার্নালিজম হচ্ছে সেটা কিন্তু গদ বাঁধা কিছু নিয়মের মধ্যে দিয়ে হয়তো বা আমরা সংবাদটা পাচ্ছি। একটা যে সংবাদের ভিতরে যে বিশ্লেষণধর্মী যে সংবাদটা হয়তো বা পাওয়ার কথা,
অনেক ক্ষেত্রে এখন পাওয়াটক ওই ওর থেকে আমরা দেখলাম গত 14-15 বছর এই এই পাঠক ওই ধরনের সংবাদ পায়নি যে ধরনের পাওয়ার কথা। আমরা দেখেছিলাম যে তার এর মধ্যে দিয়েও কিছু কিছু সংবাদ হয়নি তা নয়, যেমন রূপপুরে যে বালিশ কাণ্ডের মতো কিছু ঘটনা কিছু সংবাদ আমরা পেয়েছি। হয়তো এই ধরনের নিউজগুলো করতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকি, যেমন আমরা দেখেছিলাম প্রথম আলোর যে রোজিনা ইসলাম যে সচিবালয়ে যিনি আক্রান্ত হয়েছিল, উনি একজন ভালো একজন ইনভেস্টিগেশন একজন রিপোর্টার একজন। তো তার মত শুধু রোজিনা নয়, হয়তো এই ধরনের নিউজ করতে গিয়ে বিগত সময়ে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছে, এর সবাই কিন্তু এর জ্বলন্ত উদাহরণ। যেমন আজকে শুধু তাই নয়, সাগরণীর মতো একজন এই বিচক্ষণ যে সাংবাদিক সংবাদপত্র থেকে আমরা হারিয়ে ফেলেছি। শুধু সাগরণী শুধু তাই নয়, এই ধরনের এই বিগত সময়ে আমরা অনেক সাংবাদিককে শুধুমাত্র এই ইনভেস্টিগেশন জার্নালিজমের যারা নিয়োজিত ছিল তারা অনেকেই মামলা হামলা আক্রান্তের শিকার হয়েছিল, কারণ এটা প্রতিনিয়ত একটা ইনভেস্টিগেশন জার্নালিজম একটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যে সাংবাদিকতা যে একটা ঝুঁকি, এর মধ্যে হচ্ছে জার্নালিজম এই ইনভেস্টিগেশন যে জার্নালিজম সেটা হচ্ছে আরো বেশি ঝুঁকিপূর্ণ। তাই যদি সাংবাদিকতার আবার সবচেয়ে মজাই হচ্ছে একদম পাঠকের কাছে কিন্তু ওই ইনভেস্টিগেশন রিপোর্টটা কিন্তু, তাই ইনভেস্টিগেশন রিপোর্ট এই একটা পত্রিকায় একটা টেলিভিশনে যত বেশি থাকে, সেই পত্রিকায় সেই টেলিভিশনে পাঠক দর্শক সবচেয়ে বেশি থাকে। তো আজকে যদি ওই ইনভেস্টিগেশনের যদি চর্চাটা যদি আরো বাড়ে, আমার মনে হয় যারা টেলিভিশন বিমুখ হয়ে গেছেন, যারা পত্রিকা বিমুখ হয়েছেন, আমার মনে হয় সেই পাঠক সেই দর্শকগুলো আবারও ফিরে আসবে। আর যে ঝুঁকি মামলা আছে, যেমন বিগত সময়ে দেখলেন যে আইসিটি অ্যাক্ট মামলা, এগুলো হচ্ছে সাংবাদিকদের অনেক অর্থাৎ ইনভেস্টিগেশন জার্নালিজমের জন্য অনেক বেশি ওই বলা যায় অর্থাৎ চিপে দ্বারা যেটা চেপে দ্বারা বলা যায় যে সাংবাদিকতার যে মূল বিষয়গুলোকে যে সামনে থেকে পিছনে নিয়ে আসে। তো এরকম মামলাগুলো যে প্রায় এরকম সাংবাদিকতাকে প্রতিরোধ করার জন্য প্রায় 21টির মতো ধারা আছে, কিন্তু সাংবাদিকদের সুরক্ষার জন্য দুঃখজনক বিষয় হলো একটা ধারাও নেই। তবে বর্তমান এই যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের যে সুরক্ষার বিষয়টা তারা দেখছেন এরকম বলেছেন, এবং পাশাপাশি সাংবাদিকতা যাতে আগামীতে একটা স্বাধীন গণমাধ্যম হিসেবে গড়ে উঠতে পারে, সত্যিকারে একটা যাতে গণমাধ্যম যে মানুষের চাওয়া পাওয়া যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে, সেরকম একটা সংবাদপত্র সত্যিকারে গণমানুষের সংবাদপত্র হয়ে উঠবে, সেই বর্তমান অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাই করছে। সেই জন্য একটা সংস্কার কমিশন হয়েছে, ইতিমধ্যে সংস্কার কমিশনের কাজও শেষ হয়েছে। আমরা আশা করব যাতে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা রেখে এই আইনটা যাতে মানুষের জন্য পাশটা করা হয়। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। চোখ রাখুন বিজয় টেলিভিশনের পর্দায়। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চট্টলা চিত্রের পর্দায়। আমরা বিরতির আগে জাহাঙ্গীর আলম আপনার কাছ থেকে জানতে পেরেছিলাম যে কিভাবে আপনি জুলাই গণ অভ্যুত্থান এবং করোনা চলাকালীন সময়ে বিভিন্ন রকম ঝুঁকির মধ্য দিয়ে আপনার পেশাটাকে চালিয়ে গিয়েছেন। এখন আমরা একটু জানতে চাইবো কিভাবে সংবাদকর্মীরা তাদের পরিবার ও পেশাগত ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। আসলে আমরা আমাদের একটা পরিবার, যেমন আমাদের যে কর্মস্থল থাকে এটাও একটা পরিবারের অংশ। পরিবারের প্রতিদিনের ন্যায় যে কর্মকাণ্ডগুলো আমরা আমাদের পারিপার্শ্বিক কাজগুলো করি, তার পাশাপাশি প্রতিদিনের ন্যায় সাপ্তাহিক এবং আগামীকাল কী কাজ করবো আমার আজকের কিছু শিডিউল তৈরি হয়ে যায়। দেখা যায় সেক্ষেত্রে আমার মনে করেন সকালে আমাদের বাচ্চাদের স্কুলে দিতে হয়, আমাদের পরিবারের অন্যান্য আনুষঙ্গিক পিতামাতার পরিবারের কাজকর্ম থাকে। ঠিক তেমনই আমাদের এই পেশাটা এমন একটা পেশা, যেমন আমরা রমজানের ঈদে বা ঈদুল আজহার ঈদে আমরা 10 দিনের একটা সরকার ঘোষণা দিয়ে দিল। দেখা যাচ্ছে 10 দিনের মধ্যে অর্থাৎ ওই শনিবার অগ্রিম খোলা দিয়েও 10 দিন ছুটি সরকারি কর্মকর্তারা কাটাবেন, কিন্তু সংবাদকর্মীদের সেক্ষেত্রে কোনো ছুটি নাই। 3 দিনে আমরা যখন সার্কিট হাউসে মাননীয় প্রধান উপদেষ্টার সচিব মহোদয়কে প্রশ্ন করছিলাম, ওই অন্যান্য দেশে তো 3 দিনও দেয় না, আপনারা তো 3 দিন হলে পেয়েছেন। বিষয়টা হচ্ছে আমরা
পারিপার্শ্বিকভাবে যে প্রশ্নটা করছেন, আমরা আসলে পরিবারের কাছে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হই। বাবা, আজকে আমাদেরকে বন্ধ আছে, বেড়াতে নিয়ে যান, আমাদেরকে বিভিন্ন পার্কে নিয়ে যান, আমরা খালার বাড়ি যাবো, নানার বাড়ি যাবো। অনেকগুলো বিষয় আমাদের মানে সম্মুখীন হতে হয়। কিন্তু এরপরও যতটুকু সম্ভব, অর্থাৎ সাংবাদিকতার কাজের ফাঁকে বের করে কিছুটা সময় দেওয়া হয়। কিন্তু এরপরও এই পেশাতে পরিবারকে সন্তুষ্ট রাখা যায় না। মানে এমন একটা পেশা, যে পেশায় আমরা কাজ করতে করতে মানে সকাল বিকাল দূরের নিউজের উপর, অর্থাৎ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের, অর্থাৎ উপস্থিত বিভিন্ন ঘটনা দুর্ঘটনা উপর আমরা দূরের উপর থাকতে হয়। তাহলে এরপরও চেষ্টা করি পরিবারের সাথে, নিজের স্ত্রীর সাথে অনেক মনোমালিন্য হয়, অনেক সময় রোমান্স হয় বিভিন্ন পেশায়। আবার যখন আমরা বিভিন্ন সাংবাদিকতার পর অ্যাওয়ার্ড পাই, বিভিন্ন মানুষের বেড়াতে গিয়ে যখন বলে অমুক সাংবাদিকের ওয়েবনা বা ছেলে না, আপনার অনেক ভালো, উনি ভালো নিউজ করেন, বা অর্থাৎ সামাজিক পারিপার্শ্বিকতার দায়িত্ব কাছ থেকে করেন, তখন ওনারা অনেক সময় ফিল করেন, আনন্দিত হন। ধন্যবাদ। আমরা হাসান মুকুলের কাছে জানতে চাইব, রাজনৈতিক বা প্রভাবশালী গোষ্ঠীগুলোর চাপ বা কোনো সংবাদের কারণে হয়রানির শিকার হলে সেরকম পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেন? সংবাদ লিখতে গেলে বর্তমান যুগে রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে, কারণ এখন মানুষের গুরুত্ব যে সংবাদটা এটা হলো রাজনৈতিক নিউজগুলা। আমরা দেখতে পাই, আমরা একটা রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে নিউজ করলাম, তখন এটা থাকবে, চাপটা অবশ্যই থাকে। আর যদি পক্ষ করি তখন বাহাবাদ দেয়, কিন্তু বিরুদ্ধে করতে গেলে এটা চাপ থাকে। এটা বিভিন্ন কারণে আমাদেরকে মোকাবেলা করতে হয়। রাজনীতির নেতারা রাজনৈতিকভাবে তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে সাংবাদিকদের এটা আছে, এটা বিভিন্নভাবে হয়রানি করে, মামলা দিয়ে হয়রানি করে এবং হুমকি দিয়ে এটা করে। যারা প্রভাব আছেন, সাংবাদিক আছেন, যদি প্রভাব থাকে, এটা বিভিন্ন কারণে এটা মোকাবেলা করা যায়, মোকাবেলা করতে হয় আর নেতাদের থেকে। ধন্যবাদ। আমরা নাসির উদ্দিন রকির কাছে জানতে চাইব, হ্যাকিং ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি থেকে সাংবাদিকরা কিভাবে সুরক্ষিত থাকতে পারেন? ব্যক্তিগত তথ্য একসময় অত বেশি তথ্য সাংবাদিকদের কিন্তু ছিল না, যখন এই মাল্টিমিডিয়া ডিজিটালাইজ হয়নি সাংবাদিকতা জগৎটা, যখন মাল্টিমিডিয়া আসেনি, তখন কিন্তু অত বেশি তথ্য সাংবাদিকেরা কোথাও একত্রে করতেছেন। এখন একটা মোবাইল মানে তার সমস্ত তথ্যটা হচ্ছে ওই মোবাইলে। আর হ্যাকিংটা হয়তো মোবাইলের বিভিন্ন সফটওয়্যার নানাভাবে মোবাইলটা হ্যাকিং হতে পারে। তবে আমি সেটা পরে বলবো, কিন্তু সাংবাদিকতার যে এখন ধরন পাল্টেছে, আগে এক সময় হয়তো বা এই ডিজিটালাইজ এই যে মাল্টিমিডিয়ার যুগটা ছিল না, এখন বর্তমানে মাল্টিমিডিয়ার যুগটা সাংবাদিকতার নতুন সংযোজন। এক সময় আমরা নিউজটা করতাম শুধুমাত্র হাতে, এরপর দেখলাম যে আসছে কোথায়, কম্পিউটারে নিউজটা করতে হয়, আমাদের কম্পিউটারে করতে হতো। এর পরবর্তীতে এখন এসে এমন সমস্যা, এমন অবস্থায় এসে নিউজটা কম্পিউটার করার সময়টা নাই, যখন নিউজ তখন প্রয়োজনে মোবাইল করে ফেলতে হয়। তো এই সাংবাদিকতার গতি প্রকৃতি অনেক কিছুই পাল্টে গেছে সময়ের সাথে, তাদের যুগের সাথে। তাই সাংবাদিকতা যারা করে এখন বর্তমান সময়ে আসতে চান, হয়তো তাদেরকেও এই সমস্ত যে চ্যালেঞ্জ এগুলো মাথায় নিয়ে আসতে হবে। কারণ এখন একজন সাংবাদিককে অনেক বেশি কাজ করতে হয়, যেটা এক সময় করতে হতো না। এক সময় একটা পত্রিকায় প্রুফ রিডার ছিল, যেটা প্রুফ দেখতো, এক কম্পিউটার ম্যান ছিল, একজন সাংবাদিক শুধুমাত্র একটা কাগজে লিখে দিয়ে দিত। কম্পিউটার ম্যান এটা লিখে আবার বার্তা সম্পাদক ওদিকে দিত। কিন্তু এখন একজন সাংবাদিক রিপোর্টার মানেই হচ্ছে অনেক কিছু এখন, কারণ একজন রিপোর্টারকে কম্পিউটারে লিখতে হয়, এটা আবার প্রুফ দেখতে হয়, সব কিছুই শুধুমাত্র ওই বার্তা সম্পাদক পর্যন্ত পৌঁছে দিতে হয়, এটা সাংবাদিকদের যাদের রিপোর্টটা করে। আর হ্যাকিং এর বিষয়টা হচ্ছে, হ্যাকিংটা হচ্ছে এখন সিরিয়াসআইতে একটা অনেকটা নিয়মে অনেক হ্যাকিং হয়। বাংলাদেশের অনেক বড় বড় ওয়েবসাইটও অনেক কিছুই হয়েছে হ্যাকিং আমরা দেখেছি, কিন্তু সাংবাদিকটা কিন্তু এর বাইরে নয়। সাংবাদিকদের তথ্য হ্যাকের একটা ঝুঁকি আমরা সবসময়
অনুভব করি। তো এই জন্য ওই যে আমাদের যেই তথ্যগুলো যেখানে সংরক্ষিত আছে সেইগুলো যাতে আমরা এমনভাবে আমরা রাখতে হবে যাতে ওই পাসওয়ার্ড, যেমন পাসওয়ার্ড মোবাইলের ক্ষেত্রে পাসওয়ার্ডটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সহজে এটা কি খোলা না যায়। তো এইভাবে আমরা একটু নিজেই সচেতন হব, যাতে এই হ্যাকিংয়ের বিষয়টা মাথায় রাখলে আমার মনে হয় সব কিছু বিষয়টা ইজি হয়ে যায়। জি, ধন্যবাদ। দর্শক, আমরা আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন চট্টলার চিত্রে। আমরা চলে যাব হাসান মুকুলের কাছে এবং জানতে চাইব সাংবাদিকদের জন্য বাংলাদেশের বিদ্যমান আইনি সুরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার জন্য যে আইন রয়েছে আসলে এটা মূলত কার্যকর নেই বললে চলে। গত বছর 18 নভেম্বর বিগত স্বৈরাচার সরকার একটা সুরক্ষা আইন করেছিলেন, এটা আসলে কার্যকর হয় নাই। বর্তমান সরকার গত 23 মার্চ যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন, ওইটা একটা রিপোর্ট দিয়েছেন যে সাংবাদিকদের সুরক্ষার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান রয়েছেন ওনার কাছে একটা পেশ করেছেন একটা রিপোর্ট। এটা আমরা মনে করি এটা বর্তমান সরকার যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছেন, তারাই এখন যদি চিন্তা করেন যে সাংবাদিকদের জন্য সুরক্ষা করার দরকার, সাংবাদিকদের সুরক্ষা প্রয়োজন, তাহলে তারাই এখন এই সাংবাদিকদের জন্য সুরক্ষা করতে পারবেন বলে আমি মনে করি, তারা যদি ইচ্ছা করে চিন্তা করে। ধন্যবাদ হাসান মুকুল আপনাকে। আমরা এবার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইবো, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে নৈতিকতার ভূমিকা কি? সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। অপসাংবাদিকতা হল সাংবাদিকতা তথ্য সন্ত্রাস পরিহার করে সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রকাশ করতে হবে। সঠিক তথ্য জেনে নিয়ে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলে। সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো সাধারণ মানুষের আস্থা অর্জন করা। আজকের তথ্যপ্রযুক্তির যুগে ভুয়া খবর ও প্রোপাগান্ডা খুব সহজেই ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই প্রকৃত সাংবাদিকতা এবং ভুয়া সংবাদ বিভ্রান্তিতে পড়েন। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে অনেক সংবাদ মাধ্যম পক্ষপাতপুষ্ট সংবাদ প্রকাশ করে থাকেন, যা সাধারণ মানুষের মনে স্বাধীন সাংবাদিকতার প্রতি আস্থা কমিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা অনেক সময় নিজেদের কাজের যথার্থ প্রমাণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গুজব, মিথ্যা আর চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় তথ্য সমাজ তত রাষ্ট্রের বিশৃঙ্খলা বাড়াচ্ছে, তাই সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। যেমন আমরা যদি সঠিক তথ্য প্রচার করতে না পারি তাহলে দেশ ও জাতিকে আমরা কি দিতে পারলাম? সঠিক তথ্য যদি এবং সঠিক তথ্যটা যদি আমরা বের করতে না পারি তাহলে দেখা যাবে খাটগড়াই বিনা অপরাধে মানুষ সাজা হয়ে যাবে। তাহলে আমার এই কলমের মাধ্যমে, আমাদের এই সাংবাদিকতার মাধ্যমে যদি সঠিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রিপোর্টিং করে নিয়ে আসি তাহলে দেখা যাবে সাজার কাঠগড়া থেকেও, অর্থাৎ ওই সঠিক বিনা অপরাধে যে বিচারে সাজা হতো তা সেও বেঁচে যেতে পারে। ওই সত্যনিষ্ঠ অর্থাৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য এবং সাংবাদিকদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা নাসির উদ্দিন রকির কাছে আসবো এবং জানতে চাইবো, আপনি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য কি বার্তা দিতে চান? সাংবাদিকতা এমন একটি পেশা যে এই অনেকের হয়তো স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি জজ বা অন্য কিছু শিল্পী হব। এরকম অনেকের মাঝেও আমি দেখি যে আমি বড় হয়ে স্বপ্ন দেখব যে আমি সাংবাদিক হব। এরকম আমার অনেক মা বাবাও তার সন্তানকে নিয়ে দেখে যে আমার ছেলেটা, আমার মেয়েটা বড় হয়ে যে একজন সাংবাদিক হবে, যে অমুকের মতো, যে অমুক একদম কারণ একটা চরিত্রকে তুলে দিলে বলে অমুকের মতো হবে সাংবাদিক। আসলে সেটা সাংবাদিকরা খুব বেশি প্রাউড ফিল করে, কারণ তারাও সাংবাদিক হতে চায়। তবে সেজন্য
প্রয়োজন। সাংবাদিকতা হচ্ছে যে গণমাধ্যম বলি আমরা, এই গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একজন মানুষের, একজন সাংবাদিকের কাছ থেকে রাষ্ট্র সমাজ অনেক কিছুই কামনা করে, অনেক কিছুই যে প্রত্যাশা করে, যে দিন শেষে এই ভালো সঠিক খবরটাই সংবাদপত্রে পাবে। তো সাংবাদিক হয়ে ওইভাবেই গড়ে উঠতে হবে যাতে সেই জাতিকে, সমাজকে সেভাবেই ওই তথ্য, সঠিক তথ্য উপহার দিতে পারে, যাতে জাতিকে ওই, যাতে আমরা নির্ভুল একটা তথ্য যাতে একটা যে তথ্য জাতি উপকৃত হবে এরকম তথ্য জাতি উপহার দিতে পারে। এরকম করে অর্থাৎ বলা যায় একজন সাংবাদিকতায় আসতে হলে তাকে একদম পরিপূর্ণ হয়ে আসতে হবে, তাইলে জাতি, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইবো, ভবিষ্যতে সাংবাদিকদের জন্য ঝুঁকি কমাতে কি ধরনের প্রযুক্তি বা প্রশিক্ষণ দরকার বলে আপনি মনে করেন? এই পেশাটা তো আসলে চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জিং পেশাটায় প্রথম ঝুঁকি এড়াতে গেলে প্রথম হচ্ছে আমাদের ঝুঁকি আছেই, এটা মাথায় রাখতে হবে। কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার আগ থেকে ঘুম যাওয়া পর্যন্ত প্রতিটি ঘটনাগুলো দেশ ও জাতির কাছে উপস্থাপন করাই হচ্ছে আমাদের কাজ। এখন আস্তে আস্তে আপনি কীভাবে ঝুঁকিটা এড়াবেন বা ঝুঁকি কী করা দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে এই যে সাংবাদিকতার পর আমাদের পড়ালেখা দরকার। দ্বিতীয় হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার। আমরা যখন মাঠে কাজ করব, আমরা একটা যখন রাজনৈতিক প্রোগ্রামে যাব, বিভিন্ন আন্দোলন, অর্থাৎ যখন আমরা ওই বিভিন্ন দেখা যাচ্ছে বহুতল ভবনে একটা আগুন ধরেছে, আমি আবেগ আপ্লুত হয়ে যদি আমি ভিতরে ঢুকে যাই, আমার নিউজ কভার জন্য আমার কতটুকু যাওয়া দরকার, আমার নিউজ কভার করতে গিয়ে আমার কীভাবে নিউজটা প্রোটেস্টে নেওয়া দরকার, নিউজটা কীভাবে আমার বক্তব্য নেওয়া, সেটা আমাকে নিজেকে যদি আমি আগে শিখতে না পারি, জানতে না পারি, তাহলে আমি হয়তো দেখা যায় আমি বিপদগ্রস্ত হতে পারি। তাই আমার আগে প্রয়োজন আমি নিজেকে সুশিক্ষিত হওয়া। আমি নিজেকে এই পেশাকে ধারণ করার আগে আমার নিজেকে এই পেশার যোগ্যতা, কোয়ালিটি, আমার কর্ম কি, এই বিষয়গুলো শতভাগ আমাকে জেনে শুনে বুঝে যদি আমি সাংবাদিকতা পেশায় কাজ করি, তাহলে আমার অনেকাংশে ঝুঁকি কমবে এবং তাহলে আমার কাজ করতে আমার সহজ হবে। জি, ধন্যবাদ। আমরা হাসান মুকুলের কাছে জানতে চাইবো, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের কিভাবে সংগঠিত হওয়া উচিত? সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন রয়েছেন, সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সংগঠিত হয়। আমরা মনে করি যে বর্তমান যে সংগঠনগুলো রয়েছে এগুলো আরও শক্তিশালী করা দরকার। এককভাবে না করে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকরা যদি ঐক্য থাকে, তাহলে তাদের সব কিছু নিরাপদ এবং সুরক্ষা থাকতে পারবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, চট্টলা চিত্রের আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন প্রতি বুধবার বিকাল 4টায় বিজয় টেলিভিশনের পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।